পৃষ্ঠ সংখ্যা 392, প্রশ্ন সংখ্যা 19। স্বাধীনতা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পূর্ব পাকিস্তানের মুক্তি আন্দোলনের ঘটনা প্রবাহের বিবরণ দাও। 1971 খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ। দ্বিজাতি তত্ত্বের বিরুদ্ধে ভারতের মুসলিম প্রধান অঞ্চল নিয়ে 1947 খ্রিস্টাব্দে পৃথক পাকিস্তান গঠিত হয়। হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গে ভারতে অন্তর্ভুক্ত হল, মুসলিম অধ্যুষিত পূর্ববঙ্গ পশ্চিম পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়। কিন্তু কয়েক বছরের মধ্যেই পূর্ববঙ্গের মানুষ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ক্ষুব্ধ হতে শুরু করে। 1960-এর দশকের শেষ দিকে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ববঙ্গের স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু হয়। 1968 খ্রিস্টাব্দ থেকে বাংলাদেশের মুক্তি আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। এই সময় থেকে পূর্ব পাকিস্তানের মুক্তি আন্দোলনের ঘটনা প্রবাহের বিবরণ নিচে উল্লেখ করা হলো। 1. মিথ্যা মামলায় জড়ানো। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের উদ্যোগে পূর্ববঙ্গের স্বাধীনতা আন্দোলনে পাক সরকারকে যথেষ্ট সমস্যায় ফেলে দেয়। তারা শেখ মুজিবুর সহ অন্যান্য আওয়ামী লীগ নেতাদের দমন করার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে অভিযোগ আনে যে তারা ভারতের সঙ্গে মিলে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এই অভিযোগে পাক সরকার 1968 খ্রিস্টাব্দের প্রথম দিকে শেখ মুজিবুর সহ 35 জন নেতাকে গ্রেপ্তার করে মিথ্যা আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসিয়ে দেয়। ফলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ তীব্র হয়ে ওঠে। প্রবল আন্দোলনের চাপে পাক সরকার মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়। 2. সাধারণ নির্বাচন। পূর্ব পশ্চিম উভয় পাকিস্তানের সরকার বিরোধী অসন্তোষ বাড়তে থাকলে পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান 1970 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করেন। এই নির্বাচনে মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে 162টি আসনের মধ্যে 160টি আসন লাভ করে। পশ্চিম পাকিস্তানে 140টি আসনের মধ্যে জুলফিকার আলী ভুট্টোর পিপলস পার্টি 81টি আসন পায়। এভাবে পাক জাতীয় পরিষদে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায়। নতুন সংবিধান রচিত হল। পূর্ব পাকিস্তান স্বায়ত্তশাসনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু পাক রাষ্ট্রপতি ইয়াহিয়া খান আওয়ামী লীগের ক্ষমতা খর্ব করার উদ্দেশ্যে জাতীয় অধিবেশন স্থগিত করে দেয় 1 মার্চ 1971। ফলে পূর্ব পাকিস্তান অগ্নিগর্ভ হয়ে ওঠে। 3. স্বাধীনতার সংগ্রাম ঘোষণা। পূর্ববঙ্গে পূর্ণ স্বাধীনতার দাবিতে 1971 মার্চ মাসে সেখানকার সর্বত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। শেখ মুজিবুর রহমান 7 মার্চ ঘোষণা করেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি বাঙালি জাতিকে নির্দেশ দেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, মানে যা কিছু আছে তা নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এই লড়াই আমাদের শেষ লড়াই। 26শে মার্চ তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এইভাবে 26শে মার্চ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত মুক্তিবাহিনী প্রচন্ড আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করে বর্বর পাক সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়। পাক সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সাফল্যের খবর আকাশবাণী কলকাতা ধারাবাহিকভাবে প্রচার করলে তা পূর্ববঙ্গের স্বাধীনতাকামী মানুষের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রতিটি বাঙালির মনে অভূতপূর্ব উন্মাদনা সৃষ্টি করে। 4. গণহত্যা। পূর্ববঙ্গের স্বাধীনতা আন্দোলনে দমন করার উদ্দেশ্যে পাক সেনাবাহিনী পূর্ববঙ্গের মানুষের উপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ে। মৌলবাদী আল বদর, আল শামস প্রভৃতি রাজাকার কাহিনী। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেখানকার কিছু কিছু মৌলবাদী মুসলিম নেতা মুজিবুর রহমানের স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করে এবং পশ্চিম পাকিস্তানকে সমর্থন করে। এই মৌলবাদী নেতারা রাজাকার বাহিনীর নামে পরিচিত। পাক সেনাবাহিনীর সহায়তায় এগিয়ে আসে সশস্ত্র পাক বাহিনী পূর্ববঙ্গে দীর্ঘ 267 দিন ধরে নির্বিচারে হত্যালীলা চালায়। 1971 গণহত্যা সঠিক সংখ্যা জানা না গেলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বিশ্বে এটি সবচেয়ে বড় গণহত্যা বলে মনে করা হয়। পৃষ্ঠ সংখ্যা 393। গণহত্যায় মোট নিহতের সংখ্যা 10 লক্ষ থেকে 30 লক্ষ ছিল বলে অনেকে মনে করত। অন্তত 4 লক্ষ বাঙালি নারী ধর্ষিতা হন। এই বিভৎস হত্যাকাণ্ড পূর্ববঙ্গের মানুষকে আরো বেশি করে স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ করে। 5. প্রবাসী সরকার। পাক সরকার শেখ মুজিবুরকে গ্রেপ্তার করলে পূর্ববঙ্গে জাতীয়তাবাদী নেতারা ভারতে আশ্রয় নেন। তারা এখানে 10 এপ্রিল 1971 খ্রিস্টাব্দে অস্থায়ী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করে। শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, এই সরকারি উপরাষ্ট্রপতি তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। মুজিবুর রহমান বন্দী থাকা সৈয়দ নজরুল ইসলামকে কার্যনির্বাহী ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করা হয়। এই সরকার ভারতের মাটি থেকে তাদের কাজকর্ম পরিচালনা করতে থাকে। 6. ভারতের সহায়তা। পাক সেনাবাহিনী নির্বিচার গণহত্যা করলে পাক হামলা থেকে বাঁচতে প্রায় 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নেয়। ফলে ভারত প্রত্যক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জড়িয়ে পড়ে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী পূর্ববঙ্গে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ান। ভারতের সহায়তায় পূর্ববঙ্গের মুক্তিযোদ্ধারা 1971 মাঝামাঝি পাক সেনাবাহিনীকে কোণঠাসা করে ফেলে। ভারত 3রা ডিসেম্বর পূর্ব পাকিস্তানের সামরিক অভিযান শুরু করে প্রায় 90,000 পাক সেনাকে বন্দী করে। 7. স্বাধীনতার লাভ। পাক বাহিনী পূর্ববঙ্গের মাটিতে ভারতীয় সেনাবাহিনী পূর্ববঙ্গের মুক্তিবাহিনী সাঁড়াশি আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে। ভারতীয় বাহিনী আকাশ থেকে ঢাকায় পাক সেনাদের উদ্দেশ্যে বিপুল পরিমাণে প্রচারপত্র বিতরণ করে। এই প্রচারপত্রে ভারতীয়
ভারতীয়রা জানায় যে সময় থাকতে পাক বাহিনী শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করুন। শেষ পর্যন্ত পাক বাহিনী সেনাপ্রধান জেনারেল A.A.K. নিয়াজি 93,000 সৈন্যসহ 16 ডিসেম্বর 1971 ঢাকার রেসকোর্স ময়দানে ভারতীয় সেনাপ্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এর ফলে বাংলাদেশের স্বাধীনতা লাভ করে। 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় দিবস হিসেবে পালিত হয়। উপসংহার: স্বাধীন বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় ভারত। বাংলা ভাষাকে রক্ষার জন্য পূর্ববঙ্গে যে আন্দোলন শুরু হয়েছিল তা ক্রমে ভাষা আন্দোলনের সীমানা ছাড়িয়ে পূর্ব বাংলার স্বাধীনতা সংগ্রামে পরিণত হয়। 1971 16 ডিসেম্বর পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ব বাংলার স্বাধীনতা লাভ ছিল প্রকৃতপক্ষে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা আন্দোলনেরই চূড়ান্ত পরিণতি। স্বাধীনতা লাভের পর বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হন। বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উদ্যোগে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তরিক মৈত্রী গড়ে ওঠে। কিন্তু দুর্ভাগ্যবশত জাতির জনক শেখ মুজিবুর রহমান 1975 15 আগস্ট আততায়ী হাতে প্রাণ হারান। প্রশ্ন 20। স্বাধীন ভারতের রাজনৈতিক ব্যবস্থা। স্বাধীন ভারতের রাজনৈতিক ব্যবস্থা বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করে। স্বাধীন ভারতের রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য: ব্রিটিশরা ভারত ত্যাগ করে 1947 খ্রিস্টাব্দে 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। সংবিধান রচনা পরিষদের সভাপতি ডক্টর আম্বেদকর 1949 25 নভেম্বর বলেন, 1950 26 জানুয়ারি আমরা একটি পরস্পরবিরোধী জীবনে প্রবেশ করতে চলেছি। রাজনৈতিক ক্ষেত্রে আমরা সাম্যের অধিকার পাবো এবং অর্থনৈতিক জীবনে আমরা পাবো অসাম্য। 1950 26 জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকরী হয়। স্বাধীনতা লাভের পরবর্তীকালে ভারতের সুনির্দিষ্ট রাজনৈতিক কাঠামো গড়ে ওঠে। 444টি ধারা, 12টি তপশিল, 97টি সংশোধন নিয়ে ভারতীয় সংবিধান বিশ্বের সর্ববৃহৎ সংবিধান হিসেবে আত্মপ্রকাশ করে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতবর্ষকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে ঘোষণা করা হয়। এই কাঠামোর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো। 1. গণতান্ত্রিক কাঠামো। স্বাধীন ভারতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত হয়। ভারতীয় সংবিধানে নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ 3টি গণতান্ত্রিক আদর্শ সুবিচার, স্বাধীনতা, সাম্য স্বীকৃতি লাভ করেছে। 1947 এই সময় পথ চলা শুরু করে পরবর্তীকালে পাকিস্তান এবং বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্য বারবার ধ্বংস হয়েছে, কিন্তু ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য প্রথম থেকে আজও অটুট রয়েছে। বিশ্বের অন্যতম গণতান্ত্রিক ব্যবস্থা বলে স্বীকৃত হয়। 2. ধর্মনিরপেক্ষতা। সংবিধানে ভারতবর্ষকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে অভিহিত করা হয়েছে। ভারতীয় সংবিধানে কোনো বিশেষ ধর্মকে অগ্রাধিকার বা রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেয়নি। প্রতিটি ভারতীয় নিজেদের ইচ্ছানুসারে যে কোনো ধর্ম বা ধর্মচয়নের অধিকার ভোগ করে থাকে। ভেঙ্কটরমণের মতে রাষ্ট্র কোনো ধর্মের পৃষ্ঠপোষক নয়, কোনো ধর্মের বিরোধীও নয় বা অধার্মিকতা আশ্রয়স্থলও নয়। সকল প্রকার ধর্মীয় গোঁড়ামি ও কার্যকলাপ থেকে সম্পর্ক মুক্ত থেকে ধর্ম সম্পর্কে রাষ্ট্র নিরপেক্ষ ভূমিকা পালন করবে। 3. মিশ্র কাঠামো। ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য কয়েকটি দেশের রাজনৈতিক কাঠামো অনুসরণে ভারতে মিশ্র রাজনৈতিক কাঠামো গড়ে উঠেছে। যেমন ব্রিটেনের পার্লামেন্টের নিম্নকক্ষের হাউস অফ কমন্সের অনুসরণে ভারতে আইনসভা নিম্নকক্ষ লোকসভা সৃষ্টি হয়েছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ব্যবস্থা অনুকরণে ভারতের যুক্তরাষ্ট্রের শাসন কাঠামো গড়ে তোলা হয়েছে। বর্তমানে ভারতীয় যুক্তরাষ্ট্রের শাসন কাঠামো 29টি অঙ্গরাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। 4. নির্বাচন ব্যবস্থা। স্বাধীন ভারতে নির্বাচন পরিকল্পনার উদ্দেশ্যে সুকুমার সেনের নেতৃত্বে একটি নির্বাচন কমিশন গঠিত হয়। পৃষ্ঠ সংখ্যা 394। কমিশনের পরিচালনায় 1951 থেকে 52 খ্রিস্টাব্দে ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। মার্কিন সাংবাদিক মাইকেল ব্রেচারের মতে নির্বাচন ছিল ভারতের রাজনৈতিক গণতন্ত্রের প্রথম বৃহত্তর পরীক্ষা। ভারত সসম্মানে এই পরীক্ষা উত্তীর্ণ হয়। লোকসভার 489টি ও রাজ্য বিধানসভার 3283টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে 21 বছর ও তার বেশি বয়সের 17,30,00,000 ভারতীয় ভোটদাতা অংশগ্রহণ করে। এই সময় থেকে কেন্দ্রে লোকসভা নির্বাচন এবং রাজ্যগুলোতে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে রাজনৈতিক দলগুলো 5 বছরের জন্য শাসন ক্ষমতা দখল করে। ডক্টর বিপিন চন্দ্রের মতে নির্বাচন ছিল পৃথিবীর যে কোনো দেশের তুলনায় গণতন্ত্রের বৃহত্তম পরীক্ষা, যা স্বাধীন ভারতের গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার পথপ্রদর্শক হিসেবে কাজ করে। 5. বহুদলীয় ব্যবস্থা। ভারতে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত হয়েছে। 1951-52 খ্রিস্টাব্দে সাধারণ নির্বাচনে 14টি জাতীয় দলে 63টি আঞ্চলিক দল এবং বহু নির্দল প্রার্থী নির্বাচনে অংশ নেয়। বর্তমানে জাতীয় কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, তৃণমূল কংগ্রেস প্রভৃতি জাতীয় রাজনৈতিক দলগুলো ছাড়াও ভারতে বহু আঞ্চলিক দলের অস্তিত্ব রয়েছে। স্বাধীনতা লাভের পর ভারতের সবচেয়ে বেশি দিন কেন্দ্রে সরকার পরিচালনা করছে জাতীয় কংগ্রেস দল। সাম্প্রতিককালে
কেন্দ্রের সরকার গঠনে আঞ্চলিক দলগুলির গুরুত্ব যথেষ্ট বৃদ্ধি পায়। 6. নিয়মতান্ত্রিক ও প্রকৃত শাসক। সংবিধান অনুসারে রাষ্ট্রপতি হলেন ভারতের প্রধান শাসক, তবে বাস্তবে তিনি হলেন ইংল্যান্ডের রাজা বা রানীর মতো নামসর্বস্ব বা নিয়মতান্ত্রিক শাসক। তিনি প্রধানমন্ত্রী পরামর্শক্রমে দেশ শাসন করেন। ভারতের প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতি কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষ লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেন। প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদেরও নিয়োগ করেন। 7. কেন্দ্রীয় আইনসভা। ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্ট গড়ে উঠেছে। এই নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা এবং উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। ভারতে বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা হলো 552 জন। লোকসভার মেয়াদ হলো 5 বছর। সংবিধান অনুসারে রাজ্যসভার সদস্য সংখ্যা 250 জন। এদের মধ্যে 12 জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত এবং বাকি সদস্যরা বিধানসভার সদস্যদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। রাজ্যসভার সদস্যরা 6 বছর স্বপদে বহাল থাকতে পারেন। 8. বিচার বিভাগ। ভারতের সর্বোচ্চ আদালত হল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রী সহ মোট 26 জন বিচারপতি থাকতে পারেন। বিচারপতিগণ ভারতের প্রধানমন্ত্রী সুপারিশক্রমে রাষ্ট্রপতি তার নিযুক্ত হন। বিচারপতিগণ 65 বছর বয়স পর্যন্ত স্বপদে বহাল থাকতে পারেন। উপসংহার: স্বাধীনতা লাভের পরবর্তীকালে ভারতে দীর্ঘদিন জাতীয় কংগ্রেস শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। পরবর্তীকালে বিভিন্ন আঞ্চলিক দলের শক্তি বৃদ্ধি পায়। 1990-এর দশক থেকে বিভিন্ন কোনো দল এককভাবে কেন্দ্রীয় শাসন ক্ষমতা দখল করতে ব্যর্থ হয়। ফলে দেশের স্থায়ী সরকার প্রতিষ্ঠা মুশকিল হয়ে পড়ে। তাছাড়া দেশে অগণিত দরিদ্র নিরক্ষর মানুষের কাছে সাংবিধানিক সাম্য ও স্বাধীনতা অধিকার এখনো প্রহসন ছাড়া কিছুই নয়। তা সত্ত্বেও একথা নিশ্চিত করেই বলা যায় যে প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রের তুলনায় ফলে দেশের স্থায়ী সরকার প্রতিষ্ঠা মুশকিল হয়ে পড়েছে। তাছাড়া দেশের অগণিত দরিদ্র নিরক্ষর মানুষের কাছে সাংবিধানিক সাম্য স্বাধীনতা অধিকার নিয়ে এখনো প্রহসন ছাড়া কিছুই নয়। তা সত্ত্বেও একথা নিশ্চিত করেই বলা যায় যে প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রের তুলনায় ভারতের রাজনৈতিক ব্যবস্থা অনেকটাই সফল। প্রশ্ন 21। পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থা বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করো। পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য: মুসলিম লীগের দাবি অনুসারে ভারতের পশ্চিম ও পূর্ব দিকে দুটি ভূখণ্ড 1947-এর 14 আগস্ট পৃথক পাকিস্তান জন্ম লাভ করে। এরপর লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে পাকিস্তানের রাজনৈতিক কাঠামো গড়ে ওঠে। স্বাধীন পাকিস্তানের রাজনৈতিক কাঠামো বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো। 1. গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। পাকিস্তানের সংবিধানে সে দেশে যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনের কথা ঘোষণা করা হয়েছে। এই উদ্দেশ্যে পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভার গঠনে গণতন্ত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিত্বের ব্যবস্থা করা হয়েছে, যেমন 1. 100 আসন বিশিষ্ট উচ্চকক্ষ। সিনেটে 88 জন 4টি প্রদেশ থেকে এবং অবশিষ্ট 12 জন ইসলামাবাদ এবং উপজাতি অধ্যুষিত অঞ্চল থেকে নির্বাচিত হন। সিনেটে 20% মহিলা সদস্যপদ লাভ করতে পারে। 2. 342 আসন বিশিষ্ট নিম্নকক্ষ জাতীয় পরিষদে মহিলারা অন্তত 60টি আসনে এবং অমুসলিমরা 10টি আসনে নির্বাচিত হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য যে স্বাধীনতা লাভের পর থেকে পাকিস্তানের গণতান্ত্রিক ঐতিহ্য বেশ কয়েকবার নষ্ট হয়েছে। 2. নিয়মতান্ত্রিক ও প্রকৃত শাসক। পাকিস্তানের নিয়মতান্ত্রিক শাসক রাষ্ট্রপতি হলেন দেশের রাষ্ট্রপ্রধান। সংবিধানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি অবশ্যই মুসলিম হবেন, তার কার্যকালের মেয়াদ হবে 5 বছর। তিনি একাধিক ক্রমে সর্বোচ্চ 2 বার এই পদে নিযুক্ত হতে পারেন। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের প্রধান হলেন প্রধানমন্ত্রী। তিনি হলেন সে দেশের প্রকৃত শাসক। প্রসঙ্গত উল্লেখ্য যে জিয়াউল হক পাকিস্তানের রাষ্ট্রপতি থাকাকালীন 1985 খ্রিস্টাব্দে সংবিধানে 8ম সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতির হাতে চরম ক্ষমতা দেওয়া হয়। রাষ্ট্রপতি যদি মনে করেন যে প্রধানমন্ত্রী জাতীয় সভা পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন বা সংবিধান অনুসারে সরকার চালাতে ব্যর্থ হয়েছেন, তবেই তিনি প্রধানমন্ত্রীকে পদচ্যুত করতে পারেন। পৃষ্ঠা সংখ্যা 395। 3. সামরিক আধিপত্য। পাকিস্তানের সামরিক বাহিনী সে দেশের রাজনৈতিক ব্যবস্থায় যথেষ্ট আধিপত্য প্রতিষ্ঠা করেছে। সামরিক ক্ষমতাকে কাজে লাগিয়ে সে দেশের বিভিন্ন সেনাপ্রধান পরবর্তীকালে সে দেশের রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হয়েছেন। ইয়াহিয়া খান, জিয়াউল হক প্রমুখ এর উদাহরণ। সাম্প্রতিককালে পাকিস্তানের সেনাপ্রধান পারভেজ মুশাররফ কোনো নির্বাচনে জয়লাভ না করে 1999-এ পাকিস্তানের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন এবং তিনি দীর্ঘদিন সরকার ও সামরিক বাহিনী প্রধান হিসেবে দেশ শাসন করেন। 4. বন্ধুত্বপূর্ণ পরিস্থিতি। বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতি। পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই পাকিস্তানে বিভিন্ন বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতির কথা ঘোষণা করে। এই উদ্দেশ্যে পাকিস্তান শান্তিপূর্ণ সহাবস্থানের 5টি নীতি অনুসরণ করে। বিশ্বমৈত্রী সহযোগিতার প্রসার ঘটাতে পাকিস্তান সম্মিলিত জাতিপুঞ্জ, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স সার্ক, অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ইসিও প্রভৃতি সংস্থার সদস্যপদ গ্রহণ করেছে। পাকিস্তান ভ্রাতৃপ্রতিম ইসলামী রাষ্ট্র তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী প্রভৃতি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলে।
5 বৈদেশিক সহায়তা গ্রহণ। পাকিস্তান নিজের দেশের অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, সামরিক শক্তি, শিক্ষা প্রভৃতি বিষয়ে উন্নতি ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন বিদেশি রাষ্ট্রের সঙ্গে থেকে সহায়তা গ্রহণের নীতি গ্রহণ করে। পাকিস্তান বৈদেশিক সহায়তা পাওয়ার উদ্দেশ্যে আমেরিকা, চীন, রাশিয়া, জাপান প্রভৃতি দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে। 6 ইসলামী শাসন। পাকিস্তানের রাষ্ট্রধর্ম হল ইসলাম। সংবিধানে পাকিস্তানকে একটি ইসলামী প্রজাতন্ত্র বলে ঘোষণা করা হয়েছে এবং সংবিধানের প্রস্তাবনা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করা হয়েছে। আংশিক চাঁদ এবং 5টি তারকা হল ইসলামের প্রতীক। পাকিস্তানের জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক ইসলামের এই প্রতীক ব্যবহারের মাধ্যমে ইসলাম ধর্মের প্রতি পাকিস্তানের গভীর শ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে। এইভাবে পাকিস্তান একটি ইসলামী প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। 7 ভারত বিরোধিতা। মূল ভারত থেকে বিভক্ত হয়ে পৃথক পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেই পাক রাজনীতির একটি অন্যতম অঘোষিত দিক হচ্ছে ভারত বিরোধিতা। কাশ্মীরের উপর আধিপত্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রথম থেকেই ভারত পাকিস্তান বিরোধ তীব্রতর হয়ে ওঠে। বহুবার সংঘর্ষের ঘটনা ঘটে। 1965 খ্রিস্টাব্দে ভারত পাক যুদ্ধে পাকিস্তান ভারতের হাতে শোচনীয়ভাবে পরাস্ত হয়। এরপর বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় 1971 খ্রিস্টাব্দে আবার ভারত পাক যুদ্ধ হয় এবং পাকিস্তান এবারও ভারতের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়। উপসংহার: পাকিস্তানের রাজনৈতিক কাঠামো দীর্ঘদিনও শক্ত গণতান্ত্রিক। 1971 খ্রিস্টাব্দে ভারত পাক যুদ্ধ পাকিস্তান এবারও ভারতীয় হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়। উপসংহার: পাকিস্তানের রাজনৈতিক কাঠামো দীর্ঘদিনও শক্ত গণতান্ত্রিক ভিতের উপর প্রতিষ্ঠিত হতে পারেনি। সে দেশের প্রশাসনে সর্বদা সামরিক বাহিনীর ব্যাপক আধিপত্য লক্ষ্য করা যায়। ফলে পাকিস্তানের মানুষের গণতান্ত্রিক অধিকার বারংবার ভুলুণ্ঠিত হয়েছে। রাজনৈতিক হত্যাকাণ্ড, সন্ত্রাসবাদ প্রভৃতি বিষয়গুলো পাকিস্তানের আধুনিক রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া রাষ্ট্রপতি জিয়াউল হক 1984 খ্রিস্টাব্দে গণভোটের মাধ্যমে পাকিস্তান ইসলামী আইন প্রবর্তন করেন। ফলে সেখানকার সংখ্যালঘু অমুসলিম জনগণ দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে। প্রশ্ন 22, স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করো। স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য: 1947 সালে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথক পাকিস্তান সৃষ্টি হলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই পশ্চিম পাকিস্তানের শোষণ ও বঞ্চনার প্রতিবাদে সেখানকার শাসক গোষ্ঠীর বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। এর চূড়ান্ত পরিণতি দেখা যায় 1970-71 বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে। আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ববঙ্গের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। শেষ পর্যন্ত 1971 16 ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়। স্বাধীনতা লাভের পর ধারাবাহিকভাবে বাংলাদেশের নিজস্ব রাজনৈতিক কাঠামো গড়ে ওঠে। এই কাঠামোর বিভিন্ন বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো। 1, সংসদীয় ব্যবস্থা। স্বাধীনতা লাভের পর বাংলাদেশে প্রথমে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1975 জাতির জনক শেখ মুজিবুর রহমান আততায়ীর হাতে নিহত হওয়ার পর সে দেশে গণতন্ত্র অস্তিত্বের সংকটে পড়ে। পরবর্তীকালে 1991 বাংলাদেশের নাগরিকদের গণভোটের ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বাতিল করে সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হয় এবং দেশের প্রকৃত শাসক হিসেবে প্রধানমন্ত্রী বিবেচিত হন। এর ফলে বর্তমানে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। 2, এককেন্দ্রিক ব্যবস্থা। ভারতের মতো বাংলাদেশে আয়তন সুবৃহৎ নয় বা বহু জাতীয় ভাষাভাষী অধ্যুষিত নয়। ফলে সেই দেশে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজন হয়নি। সেখানে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। দেশের রাজধানী ঢাকা হচ্ছে প্রধান শাসন কেন্দ্র। এখান থেকে সমগ্র দেশের শাসন পরিচালিত হয়। 3, রাষ্ট্রপতি। 1991 বাংলাদেশের সংবিধান সংশোধনের পর থেকে বর্তমান দেশের সর্বোচ্চ শাসক হলেন রাষ্ট্রপতি। তবে বাস্তবে সেই দেশের রাষ্ট্রপতি হলেন ইংল্যান্ডের রাজা বা রানীর মতো নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসক। তিনি জাতীয় সংসদের সদস্যদের দ্বারা 5 বছরের জন্য নির্বাচিত হন। তিনি একাধিক্রমে 2 বারের বেশি রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে পারেন না। পৃষ্ঠা সংখ্যা 396। তিনি সরকারি কার্যাবলী বন্টন ও পরিচালনার জন্য নিয়মনীতি প্রণয়ন করেন। 4, প্রকৃত শাসক হিসেবে প্রধানমন্ত্রী। 1991 খ্রিস্টাব্দে সংবিধান সংশোধনের দ্বারা সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের ব্যবস্থা করা হয়। রাষ্ট্রপতি দেশের জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। প্রধানমন্ত্রী হলেন সরকারের প্রধান এবং দেশের প্রকৃত শাসক। তিনি 5 বছরের জন্য এই পদে নির্বাচিত হন। তার পরামর্শক্রমে বাংলাদেশের রাষ্ট্রপতি কার্য পরিচালনা করবেন। 5, মন্ত্রিসভা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভার অস্তিত্ব রয়েছে। প্রধানমন্ত্রীর
সুপারিশের ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদের সদস্যদের মধ্যে থেকে মন্ত্রিসভা বিভিন্ন সদস্যদের নিয়োগ করেন। প্রধানমন্ত্রীর পছন্দ অপছন্দের উপর মন্ত্রীদের পদে থাকা নির্ভর করে। মন্ত্রিসভা জাতীয় সংসদের কাছে যৌথভাবে দায়ী থাকে। 6 আইনসভা। বাংলাদেশের পার্লামেন্ট বা আইনসভার নাম হল জাতীয় সংসদ। জাতীয় সংসদ বাংলাদেশের শাসন পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করে। এক কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের সদস্যের সংখ্যা 300। এই সদস্যরা ন্যূনতম 18 বছরের নাগরিকদের সর্বজনীন ভোটাধিকার ভিত্তিতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে 5 বছরের জন্য নির্বাচিত হন। 7 বহুদলীয় ব্যবস্থা। বাংলাদেশের রাজনৈতিক কাঠামোয় বহুদলীয় ব্যবস্থা চালু হয়েছে। বহু দলের অস্তিত্ব থাকলেও সে দেশের প্রধান রাজনৈতিক দল হলো দুটি, বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশের জাতীয়তাবাদী দল বা বিএনপি। উভয় দল একে অপরের তীব্র প্রতিদ্বন্দ্বী। বিভিন্ন কারণে তাদের মধ্যে রাজনৈতিক সম্পর্ক তিক্ত। ইসলামপন্থী জামাতি ইসলামের মতো দলগুলির সঙ্গে বিএনপি জোট গড়ার চেষ্টা করে। অপরদিকে আওয়ামী লীগ সেদেশে বামপন্থী ও ধর্মনিরপেক্ষ দলগুলোর সঙ্গে জোট গঠনে আগ্রহ দেখায়। এছাড়া প্রাক্তন সামরিক শাসন হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টিও বাংলাদেশে একটি উল্লেখযোগ্য রাজনৈতিক দল। প্রসঙ্গত উল্লেখ্য যে প্রতিটি রাজনৈতিক দলেরই খুব সক্রিয় ছাত্র শাখা আছে। 8 বিচার বিভাগ। বাংলাদেশে একটি সুনির্দিষ্ট বিচার ব্যবস্থা অস্তিত্ব রয়েছে। সুপ্রিম কোর্ট হলো এদেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন। বিচারপতিগণ 67 বছর বয়স পর্যন্ত পদে বহাল থাকেন। সুপ্রিম কোর্টের নিম্ন স্তরে হাইকোর্ট ও অন্যান্য নিম্নস্তরের আদালত আছে। 9 রাষ্ট্রধর্ম ও রাষ্ট্রভাষা। 1972 খ্রিস্টাব্দে প্রবর্তিত স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধানে বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হয়। অবশ্য সামরিক শাসক মোহাম্মদ এরশাদ 1988 খ্রিস্টাব্দে বাংলাদেশের ইসলামী প্রজাতন্ত্র বলে ঘোষণা করে। অবশ্য এর সঙ্গে বলা হয় যে রাষ্ট্র হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে সকলকে সমমর্যাদার সম অধিকার নিশ্চিত করবে। এছাড়া সংবিধানে বাংলা ভাষাকে বাংলাদেশ প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা রূপে স্বীকৃতি দেওয়া হয়। 10 মৌলিক অধিকার। বাংলাদেশের সংবিধানে নাগরিকদের বিভিন্ন মৌলিক অধিকার দেওয়া হয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1 আইনের দৃষ্টিতে সাম্য, 2 সরকারি পদে নিয়োগের সমান সুযোগ, 3 আইনের সমান আশ্রয় লাভের অধিকার, 4 জীবন ও ব্যক্তি স্বাধীনতা অধিকার রক্ষণ, 5 গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ, 6 জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, 7 স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, 8 সমাবেশের অধিকার, 9 সংগঠন অধিকার, 10 বাক স্বাধীনতা, 11 ধর্মীয় স্বাধীনতা, 12 সম্পত্তির অধিকার প্রভৃতি। উপসংহার। জাতি ধর্ম নির্বিশেষে পূর্ববঙ্গের সকল মানুষ মুক্তিযুদ্ধে সামিল হয় 1971 খ্রিস্টাব্দে স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠা করে। বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষকে সমান অধিকার দান করেন এবং বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। কিন্তু 1975 খ্রিস্টাব্দে শেখ মুজিব নিহত হওয়ার পর বাংলাদেশের ধর্মনিরপেক্ষ চরিত্র দারুণভাবে আঘাতপ্রাপ্ত হয়। পৃষ্ঠা সংখ্যা 397। প্রশ্ন সংখ্যা 23। স্বাধীনতা লাভের অব্যবহিত পরে ভারতের বিভিন্ন অর্থনৈতিক সমস্যাগুলো কি কি ছিল? স্বাধীনতা লাভের পর ভারতীয় অর্থনৈতিক সমস্যা। 1947-এ স্বাধীনতা অর্জনের পূর্বে মহাত্মা গান্ধী যথার্থই বলেছিলেন যে স্বাধীনতা লাভের পর যে এই দেশের শাসনভার গ্রহণ করবে সে এক কাঁটার মুকুট পরিধান করবে। 1947-এ 15ই আগস্ট ইংরেজরা ভারত ছেড়ে যাওয়ার পর গান্ধীজির কথা সত্য বলে প্রমাণিত হয়। দেশভাগ, উদ্বাস্তু সমস্যা, দারিদ্র প্রভৃতির সমস্যায় জরাজীর্ণ সদ্য স্বাধীন ভারতের অর্থনৈতিক অবস্থা খুবই করুণ হয়ে ওঠে। দারিদ্র, অনাহার, বেকারত্ব, শিক্ষার অভাব, চিকিৎসার অভাব প্রভৃতি ঘটনাগুলো ভারতের অর্থনৈতিক দুর্বলতাকে প্রকট করে তোলে। এজন্য ডক্টর এস গোপাল স্বাধীনতা উষালগ্নের এই সংকটকালকে বিষণ্ণ প্রভাত বলে অভিহিত করেন। স্বাধীনতা লাভের পর ভারতের বিভিন্ন অর্থনৈতিক সমস্যাগুলো নিচে উল্লেখ করা হলো। 1 দারিদ্র। ভারতবর্ষ প্রায় 200 বছর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাধীনে ছিল। এই সময় ভারতে ব্রিটিশদের তীব্র অর্থনৈতিক শোষণের ফলে ভারতের অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। ইংরেজরা ভারত ছেড়ে চলে যাওয়ার সময় দেশ প্রায় নিঃস্ব হয়ে যায়। ফলে 1947-এ 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর দেশে চরম দারিদ্র অর্থনৈতিক সংকট নেমে আসে। ফলে দেশে কৃষি, শিল্প, বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে চরম সংকট দেখা যায়। 2 শিল্পক্ষেত্রের সমস্যা। ভারতের স্বাধীনতা লাভের সঙ্গে সঙ্গে ভারত ভেঙে পৃথক পাকিস্তানের সৃষ্টি হয়। ফলে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল ও খাদ্যের যোগানের সমস্যা দেখা দেয়। পাটকলগুলো ভারতের ভূখণ্ডে কলকাতার কাছে পড়লেও পাট উৎপাদক কৃষিজমির অধিকাংশই পড়ে পূর্ব পাকিস্তানে। আবার বস্ত্র কারখানাগুলি ভারতের আহমেদাবাদে, বোম্বাইয়ে পড়লেও শিল্পের প্রয়োজনীয় তুলা উৎপাদক অঞ্চলগুলি পড়ে পশ্চিম পাকিস্তানে। ফলে ভারতের শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের সমস্যা দেখা দেয়। 3 বেকারত্ব।
কাঁচামালের অভাবে ভারতে বিভিন্ন শিল্পগুলি সমস্যার সম্মুখীন হয় এবং বেশ কিছু কিছু শিল্প কারখানা বন্ধ হয়ে যায়। ফলে এইসব কারখানায় কর্মরত শ্রমিকরা বেকার হয়ে পড়ে এবং দেশে বেকারত্ব বৃদ্ধি পায়। পশ্চিম ও পূর্ব পাকিস্তান থেকে প্রচুর উদ্বাস্তু ভারতে আশ্রয় নিলে বেকার সমস্যারও তীব্রতর হয়। 4 খাদ্য সংকট। দেশভাগের পরে বিপুল পরিমাণ কৃষিজমি পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়, ফলে ভারতের খাদ্য উৎপাদন কমে গিয়ে খাদ্য সংকট দেখা দেয়। 1950 খ্রিস্টাব্দের প্রাকৃতিক দুর্যোগে খাদ্য উৎপাদন হ্রাস পেলে খাদ্য সংকট আরও তীব্র হয়। তাছাড়া পশ্চিম ও পূর্ব পাকিস্তান থেকে প্রচুর উদ্বাস্তু ভারতে আশ্রয় নিলে বেকার সমস্যা আরও তীব্রতর হয়। 4 খাদ্য সংকট। দেশভাগের ফলে বিপুল পরিমাণ কৃষিজমি পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়, ফলে ভারতের খাদ্য উৎপাদন কমে গিয়ে খাদ্য সংকট দেখা যায়। 1950-এ প্রাকৃতিক দুর্যোগে খাদ্য উৎপাদন হ্রাস পেলে খাদ্য সংকট আরও তীব্র হয়। তাছাড়া পশ্চিম ও পূর্ব পাকিস্তান থেকে বিপুল সংখ্যক উদ্বাস্তু ভারতে আশ্রয় নিলে খাদ্যের চাহিদা আরও বেড়ে যায়, কিন্তু খাদ্যের যোগান না বাড়ায় সংকট আরও বৃদ্ধি পায়। 5 উদ্বাস্তু সমস্যা। দেশভাগের ফলে পশ্চিম ও পূর্ব পাকিস্তান থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ প্রভৃতি সম্প্রদায়ের বিশাল সংখ্যক উদ্বাস্তু পূর্ব পাঞ্জাব, পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় গ্রহণ করে। উদ্বাস্তুদের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থানের বন্দোবস্ত করতে গিয়ে ভারত সরকার প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয়। ফলে ভারতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থান প্রভৃতির আরও অভাব দেখা যায়। উদ্বাস্তুদের জীবন জীবিকা পুনর্বাসনের ব্যবস্থা করতে গিয়ে সরকারকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, ফলে অর্থনৈতিক সমস্যা আরও তীব্রতর হয়। 6 শিক্ষার অভাব। স্বাধীনতা লাভের পর অশিক্ষা ভারতীয় সমাজ জীবনকে ব্যাপকভাবে দখল করে নেয়। ভারতীয়দের অর্থনৈতিক দরিদ্রতার ফলে ভারতের সমাজ অশিক্ষার অন্ধকারে ডুবে যেতে থাকে। আর্থিক সংকটের কারণে কেন্দ্রীয় সরকার সারা দেশে দরিদ্র মানুষদের জন্য বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে ব্যর্থ হয়। অন্যদিকে দরিদ্র দেশবাসীর পক্ষে আধুনিক শিক্ষা গ্রহণে অর্থ ব্যয় ছিল বিলাসিতার শামিল। 7 চিকিৎসার অভাব। সরকারি উদ্যোগে দেশের সাধারণ দরিদ্র মানুষের জন্য বিনা ব্যয়ে চিকিৎসার সুব্যবস্থা করা সম্ভব হয়নি। ফলে গ্রাম প্রধান ভারতে বিপুল সংখ্যক অশিক্ষিত দরিদ্র মানুষ অচিকিৎসার শিকার হয়। উপসংহার। স্বাধীনতা লাভের পরবর্তীকালে তীব্র অর্থনৈতিক সমস্যার ফলে ভারত এক ভয়াবহ সংকটের সম্মুখীন হয়। এজন্য স্বাধীনতা প্রাপ্তির পরও বহু ভারতীয়দের ধারণা হয় যে স্বাধীনতা মিথ্যা, ইয়ে আজাদি ঝুটা হয়। অবশ্যই ডক্টর অমলেশ ত্রিপাঠী মনে করেন যে আজাদি একেবারে ঝুটা না হলেও জন্মসূত্রে প্রতিবন্ধী। যাই হোক, অর্থনৈতিক দুর্দশা থেকে ভারতবর্ষকে মুক্ত করে অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু শাসনকাল 1947 থেকে 64 সক্রিয় উদ্যোগ নেন। তার উদ্যোগে 1950-এ ভারতীয় পরিকল্পনা কমিশন বা যোজনা কমিশন গঠিত হয়। এর ফলে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি ঘুরে দাঁড়াতে আরম্ভ করে। প্রশ্ন 20। স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিবরণ দাও। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56। 1947-এ 15ই আগস্ট ব্রিটিশরা যে ভারত ত্যাগ করে চলে যায়, সেই ভারত ছিল অর্থনৈতিক দিক থেকে একেবারে বিধ্বস্ত। শিল্পোৎপাদন, বাণিজ্য, খাদ্য উৎপাদন প্রভৃতি দারুণভাবে ব্যাহত হয়। দেশের তীব্র অর্থনৈতিক সংকট সমাধানের উদ্দেশ্যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু শাসনকাল 1947 থেকে 64 সক্রিয় উদ্যোগ নেন। তার উদ্যোগে ভারতে 1951 খ্রিস্টাব্দ থেকে প্রতি 5 বছর অন্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো সুসংহত, সুপরিকল্পিত জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা বিশেষ। 1920-র দশকের শেষ দিকে, পৃষ্ঠ সংখ্যা 398, সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপ্রধান জোসেফ স্তালিন সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করেন। পরবর্তীকালে অন্যান্য অনেক দেশেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়। স্বাধীনতা লাভের পর থেকেও ভারতে বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা বর্তমানকালেও চালু আছে। এর ফলে দ্রুত ভারতের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951-56 বিভিন্ন দিক সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1 লক্ষ্য। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রধান লক্ষ্যগুলো ছিল: 1 দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও দেশভাগের প্রভাবে ভারতের ভেঙে পড়া অর্থনীতি মজবুত করে তোলা, দেশের মুদ্রাস্ফীতি দূর করার উদ্যোগ গ্রহণ করা। 3 উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে দেশের জাতীয় আয় বৃদ্ধি করা। 4 রাস্তাঘাট তৈরি, সেচের প্রসার, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রভৃতির মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি দ্রুততর করা। 5 খাদ্য কাঁচামালের সংকট দূর করা। 6 ভারতীয়দের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটানো। 2 পদক্ষেপ। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যগুলো মোটামুটিভাবে সফল হয়। এই সাফল্যগুলি নিচে উল্লেখ করা হলো: 1 প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিভিন্ন উদ্যোগগুলো বাস্তবায়িত করার জন্য ব্যয় ধরা হয় 2069 কোটি টাকা, পরে বাড়িয়ে 2378 কোটি টাকা করা হয়। এই অর্থ ভারতীয় শিল্পের অগ্রগতি, শক্তি উৎপাদন, কৃষি প্রসার, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা উন্নতি, সমাজসেবা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়। 2 সেচের প্রসার ঘটাতে মেত্তুর, হীরাকুদ, ভাকরাবাদ নির্মাণ শুরু হয়।
3 সাফল্য 1950-51 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় আয় ছিল 8,850 কোটি টাকা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদের শেষে 1965 খ্রিস্টাব্দে আয় বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 10,480 কোটি টাকা। অর্থাৎ এই পরিকল্পনায় দেশের জাতীয় আয় 18% বৃদ্ধি পায়। 2 1950 থেকে 51 খ্রিস্টাব্দে ভারতের মাথাপিছু আয় ছিল 246.3 টাকা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদের শেষে 1965 খ্রিস্টাব্দে আয় বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 273.6 টাকা। অর্থাৎ এই পরিকল্পনা দেশের মাথাপিছু আয় 10.8% বৃদ্ধি পায়। 3 দেশে কৃষি উৎপাদন 22% বৃদ্ধি পায়। খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ লক্ষ্যমাত্রা 616 লক্ষ টন অতিক্রম করে 650 লক্ষ টন হয়। 23 লক্ষ একর পতিত জমি চাষের আওতায় আসে। 4 শক্তি উৎপাদন 39% বৃদ্ধি পায়। ইঞ্জিনিয়ারিং শিল্পজাত দ্রব্য, ভারী সিমেন্ট, ভারী রাসায়নিক দ্রব্য প্রভৃতির উৎপাদনও লক্ষ্যমাত্রা অতিক্রম করে। 370 মাইল নতুন রেলপথ নির্মিত হয়। 4 ত্রুটি সাফল্য সত্ত্বেও প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কয়েকটি ত্রুটি ছিল, যেমন 1 এই পরিকল্পনা 2378 কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা ধরা হলো, পুরো টাকা কাজে লাগানো যায়নি, বাস্তবে ব্যয় হয় 1960 কোটি টাকা। 2 কৃষির উন্নয়নে দীর্ঘমেয়াদী প্রকল্পে বেশি গুরুত্ব আরোপ করায় স্বল্পমেয়াদী প্রকল্পগুলো উপেক্ষিত হয়, ফলে কৃষি উৎপাদন ব্যাহত হয়। 3 কৃষির উপর বেশি গুরুত্ব দেওয়ার ফলে শিল্পের অগ্রগতিও আশানুরূপ হয়নি। গুরুত্ব কিছু ত্রুটি সত্ত্বেও প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিভিন্ন গুরুত্ব ছিল। 1 এই পরিকল্পনার ফলে ভারতের জাতীয় আয় 18%, মাথাপিছু আয় 10.8%, কৃষি উৎপাদন 22%, শিল্প উৎপাদন 39% বৃদ্ধি পায়। 2 সেচ, বিদ্যুৎ উৎপাদন প্রভৃতিও যথেষ্ট বৃদ্ধি পায়। 3 এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে ভারতীয় অর্থনীতিতে দীর্ঘকাল ধরে চলা স্থিতাবস্থার অবসান ঘটে। 4 প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে ভারতে পরিকল্পিত অর্থনীতি পথ চলা শুরু হয়। 5 এই পরিকল্পনার ফলে ভারতবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দেয়।